আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টির নাম কি? অংশীদারি ব্যবসা। তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু এই অধ্যায়ের উপরে ক্লাস নেওয়ার জন্য কমেন্ট করেছো, তো তোমরাই কিন্তু জয়যুক্ত হয়েছ। তো আশা করি এরপরে ধাপে ধাপে বাকি অধ্যায়গুলো কমপ্লিট করে দিব, কেমন? তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তাহলে আমি এখনই ক্লাসটা শুরু করতে চাচ্ছি, কেমন? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? জি, আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা। এবং এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যারা 25-এর পরীক্ষার্থী আসো, তো দয়া করে তোমাদেরকে যেটা করতে হবে, লিঙ্কটি একটু শেয়ার করে দিতে হবে। সবাই সবার জায়গা থেকে লিঙ্কটি একটু শেয়ার করে দিতে হবে। তারপর যেটা করতে হবে, অবশ্যই কে কোথায় থেকে ক্লাসটাতে জয়েন করছো সেটা আমাকে একটু জানিয়ে দিবা। কে কোথায় থেকে ক্লাসটাতে জয়েন করেছো সেটা আমাকে একটু জানিয়ে দিবা। এইচএসসি 25 অর্থাৎ তোমরাই কিন্তু এডমিশন 25-26 তোমরা সবাই জানো যে গতকালকে আমাদের এডমিশন কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো তোমরা যদি আমাদের এডমিশন কোর্সে ভর্তি হতে চাও তাহলে আর দেরি করা যাবে না। মাত্র 3500 টাকা, 4500 টাকার কোর্স, 1000 টাকা ডিসকাউন্টে 3500 টাকায় ভর্তি হতে পারবা। এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক দাও। এবং 25-এর কোনো কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, কেমন? ওকে, কে কোথায় থেকে ক্লাসটিতে জয়েন হয়েছে আমাকে একটু জানিয়ে দিবা। কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটিতে জয়েন হয়েছে আমাকে একটু জানিয়ে দিবা। মনে রাখবা, এই অংশীদারি ব্যবসা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং 5 থেকে 6টি এমসিকিউ আসবে। তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদেরকে, অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে একজন বলছে এডমিশন কোর্স ডান, বিশ্বাস করো আর না করো, এই আমাদের উপরে তোমরা একটা আত্মবিশ্বাস আছে, আমি জানি তোমাদের। তো এটা আমরা চেষ্টা করব বজায় রাখার জন্য। জি, কুমিল্লা থেকে, হবিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া, খুব ডেঞ্জারাস এলাকা নাকি ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, এবার আসো, আজকে আমরা সমাধান করব 24 সালের, 23 সালের এবং 22 সালের বোর্ড প্রশ্ন। একটু লিঙ্কটা শেয়ার করতে হবে, দ্রুত একটু শেয়ার করতে হবে। এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু দ্রুত জানিয়ে দিতে হবে, কারণ বসে থাকার সময় নাই। হ্যাঁ, আমরা দ্বিতীয় পত্রটা আজকে খুব দ্রুত কমপ্লিট করব, কেমন? ওকে, প্রথমে ময়মনসিংহ বোর্ড 24। প্রথমে আমরা যেই প্রশ্নটা আলোচনা করব, এটা কোন বোর্ডের প্রশ্ন তোমরা একটু বলো তো? 25-এর আমাদের 2-3টা কোর্স চলমান, ফাইনাল রিভিশন 4টা সাবজেক্ট আছে। এই কোর্সটা এনরোল করলে তুমি পিছনের রেকর্ডেড ক্লাস পাবা, বেসিক টু অ্যাডভান্সের। তারপরে হচ্ছে গিয়া তুমি নিয়মিত লাইভ ক্লাস করতে পারবা। শুধু হিসাব বিজ্ঞান যাদের সমস্যা তোমরা হিসাব বিজ্ঞানের ক্লাস করতে পারবা। তারপরে শুধু এমসিকিউ যাদের সমস্যা, তোমরা এমসিকিউর জন্য আলাদা একটা কোর্স আছে, মাত্র 200 টাকা, সেটা ইনশাল্লাহ তোমরা নিতে পারো এবং তোমাদের যেটা ইচ্ছা। হ্যাঁ, জি, দেখো প্রশ্নটা বাহির করো। যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা স্ক্রিনশট দাও। যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা স্ক্রিনশট দাও। যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। যাদের কাছে প্রশ্নটা নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। ময়মনসিংহ বোর্ড 24 বাহির করছো? ওকে, এবার বলো, আমি কি শুরু করব?
আমি কি শুরু করব সেটা আমাকে একটু জানিয়ে দিবা। হ্যাঁ, অ্যাডমিশন গ্রুপে অ্যাকসেপ্ট করবে, একটু সময় দিও। আমি কি শুরু করব? আমি শুরু করব কিনা আমাকে একটু জানাবা। আমি শুরু করব কিনা আমাকে একটু জানাবা প্লিজ। সময় নষ্ট করুন। আমি শুরু করব কিনা আমাকে একটু জানাবা। আমি শুরু করব কিনা আমাকে একটু জানাবা। ওকে, দেখো, চন্দ্র, সূর্য, তারা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান 5-3-2 অনুপাতে বন্টন করে নেয়। 2023 সালের 1 জানুয়ারি তাদের মূলধন যথাক্রমে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 2,50,000 টাকা ছিল। ওকে, মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। সূর্য তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 3,000 টাকা বেতন পাবে। 2023 সালের জুলাই চন্দ্র ব্যবসায় 90,000 টাকা ঋণ স্বরূপ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার হতে প্রতি মাসের শুরুতে 2500 টাকা করে উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ব্যবসার নিট লাভ 2,80,000 টাকা ছিল। ওকে, এবার দেখো ক নম্বর প্রশ্ন, চন্দ্রের ঋণের সুদের পরিমাণ। দেখো, চন্দ্রের ঋণের সুদের পরিমাণ আমরা কিভাবে বাইর করব। আমরা ঋণের সুদটা কিভাবে বাইর করব এটা একটু ভালো করে বুঝো। দেখো, খেয়াল করবা, না বুঝলে বলবা যে বুঝো নাই। ঋণের সুদ, ঋণ 90,000 টাকা। আচ্ছা, ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো এটা কিন্তু প্রশ্নে বলা নাই। এই এমসিকিউটা অনেক বেশি আসে। ঋণের উপরে সুদের হার সম্পর্কে যদি বলা না থাকে তাহলে আমরা কত পার্সেন্ট সুদ ধরবো বলতো। যদি উদ্দীপকে ঋণের উপরে কত পার্সেন্ট সুদ ধার্য করতে হবে এটা যদি বলা না থাকে তাহলে আমরা কত পার্সেন্ট সুদ ধার্য করব। সবাই জোরে সুরে একটু আওয়াজ তুলে বলেন, কয় পার্সেন্ট? 6%। কয় পার্সেন্ট? 6%। অর্থাৎ আমি ঋণের উপরে কত পার্সেন্ট সুদ ধার্য করব এটা যদি উদ্দীপকে বলা না থাকে তাহলে আমি কত পার্সেন্ট ধরবো? 6%। আর এই এমসিকিউটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, 100% শিওর থাকতে পারো। কত পার্সেন্ট? 100% এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। এবার আমি এই জায়গায় 6% ধরবো। কয় পার্সেন্ট ধরবো? 6% ধরবো। তাহলে এই 90,000 টাকার উপরে আমি যদি 6% ধরি তাহলে আমার কয় টাকা আসবে? আসো, আমি 6% ধরলে আমার আসবে কত? 5,400 টাকা। কিন্তু এই 5,400 টাকা তো আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ যে অংশীদার প্রতিষ্ঠানে ঋণ দিছে সে কত তারিখে ঋণ দিছে ওইটা তোমাকে একটু দেখতে হবে। সে ঋণ দিছে 1 জুলাই। আচ্ছা, এবার সে যে 1 জুলাইতে ঋণ দিছে তাহলে আমি কেন তাকে 12 মাসের সুদ দিব? তাহলে আমি তাকে সুদ দিব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমি তাকে কয় মাসের সুদ দিব? এই যে দেখো, আমি তাকে সুদ দিব 6 মাসের। এই জন্য 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। তাহলে ঋণের সুদ কয় টাকা হবে? 2700 টাকা। তাহলে চন্দ্রের ঋণের সুদ কয় টাকা? 2700 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা? ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বলেন তো? সবাই একটু লিঙ্কটা শেয়ার করবেন। সবাই একটু লিঙ্কটা শেয়ার করবেন সবার জায়গা থেকে। একটা করে লাইক দিয়ে দিবেন। অবশ্যই সবাই সবার জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু বলেন ক্লাসে চলে আসার জন্য। বলেন, আমরা কি ক নম্বরটা বুঝতে পারছি? তাহলে আমরা এই জায়গা থেকে এমসিকিউ শিখলাম।
ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো এটা যদি প্রশ্নে বলা না থাকে তাহলে আমরা 6% সুদ ধরবো। কয় পার্সেন্ট সুদ ধরবো? 6% সুদ ধরবো। কয় পার্সেন্ট? 6% সুদ ধরবো। এবার আসেন উত্তোলনের সুদ নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি, খেয়াল করেন। উত্তোলন, একজন অংশীদার কারবার থেকে দুই ধরনের জিনিস উত্তোলন করে, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে নগদ অর্থ। মনে রাখবেন সব সময় আমরা এই নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। কমেন্ট করে জানাবেন কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করব? নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। আমরা এই পণ্য উত্তোলনের উপরে কোনো প্রকার সুদ ধার্য করব না। নরবি থেকে আসবে কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করা হয় না? পণ্য উত্তোলনের উপরে। কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হয়? সেটা হচ্ছে নগদ উত্তোলনের উপরে। কোন উত্তোলন? নগদ উত্তোলন। এবার আসেন, এবার এই নগদ উত্তোলনটা অংশীদাররা দুইভাবে করে থাকে, একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে বাৎসরিক মানে বার্ষিক। তাহলে নগদ উত্তোলনটা দুইভাবে করে, একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে কি বাৎসরিক। একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে কি বাৎসরিক। আবারও বলতেছি নগদ উত্তোলনটা অংশীদাররা দুইভাবে করে। নগদ উত্তোলনটা অংশীদাররা কয়ভাবে করে? দুইভাবে করে। একটা হচ্ছে বাৎসরিক উত্তোলন করে আরেকটা হচ্ছে নগদ উত্তোলন করে। কেমন? এবার আসো মাসিক। এবার যদি মাসিক উত্তোলন করে তাহলে তার উপরে তুমি সুদ কিভাবে ধরবা? এই যে দেখো, যদি কোনো অংশীদার মাসের প্রথমে উত্তোলন করে, যদি কোনো অংশীদার মাসের প্রথমে উত্তোলন করে তাহলে ওই উত্তোলনের উপরে আমরা 6.5 মাসের সুদ ধরব। তাহলে একটু কমেন্ট করে জানাও। এবার আসো মাসের মাঝামাঝি। মাসের মাঝামাঝিতে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে 6 মাসের। এবার মাসের শেষে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে আমরা তার উপরে ধরব 5.5 মাসের। এই তিনটা জিনিস থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকে। এই তিনটা জিনিস থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকে। তাহলে এই জিনিসগুলো একটু বলো। মাসের প্রথমে উত্তোলন করলে আমরা কয় মাসের সুদ ধরবো? 6.5 মাসের। শুরুতে বললে 6.5, মাঝামাঝি বললে 6, আর যদি শেষে বলে 5.5। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, যদি বাৎসরিক উত্তোলন করে, যদি বাৎসরিক উত্তোলন থাকে অর্থাৎ মাসিক বলা না থাকে তাহলে সব সময় আমরা উত্তোলনের উপরে কয় মাসের সুদ ধরবো? 6 মাসের। কয় মাসের? 6 মাসের। অর্থাৎ বাৎসরিক উত্তোলনের উপরেও কয় মাসের সুদ ধরবো আমরা? 6 মাসের। বাৎসরিক উত্তোলনের ক্ষেত্রে আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের। মানে যদি নির্দিষ্ট মানে মাসের প্রথমে শেষে মাঝামাঝি এগুলো বলা না থাকে, যদি বাৎসরিক থাকে তাহলে আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। কয় মাসের? 6 মাসের। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছি। লাভ লোকসান আবন্টন হিসাব হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। বলেন তো কার হিসাব? প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। দেখেন আমরা কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করব, খেয়াল করেন সবাই। সবাই একটু বোঝার চেষ্টা করেন। বিবরণ টাকা, বিবরণ টাকা, এভাবে আমরা একটা ঘর করে নিব। বিবরণ টাকা, বিবরণ টাকা। সবাই একটু বোঝার চেষ্টা করবেন। বিবরণ টাকা, আবার এই জায়গায় লিখবেন বিবরণ টাকা। এটা হচ্ছে ক্রেডিট পক্ষ, এই পাশে আমরা প্রতিষ্ঠানের আয়গুলো বসাবো। এটা হচ্ছে ডেবিট পক্ষ, এই পাশে আমরা ব্যয়গুলো বসাবো। ওকে, এবার প্রথমে আমরা এই পাশে যে নিট লাভটা দেওয়া আছে ওই নিট লাভটা দিয়ে আমি অঙ্কটা শুরু করব। নিট লাভ দেখো সব সময় প্রশ্নে একটা নিট লাভ দেওয়া থাকবে। এই যে 2,80,000 টাকা। বলো নিট লাভ কত দেওয়া? 2,80,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো নিট লাভ 2,80,000। লেখার পরে
এই ক্রেডিট পাশে আমি উত্তোলনের সুদটা বসাবো, কারণ উত্তোলনের সুদ আমাদের জন্য আয় আর মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়। কমেন্ট করে জানাও উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি আয় আর মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়। এটা একটু সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি আয় আর মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এবার আসো, এই উত্তোলনের সুদটা লিখার আগে তোমাকে একটা হেডলাইন করতে হবে। হেডলাইনটা কি লিখবা? মূলধন হিসাব। কেন? গতে মূলধন হিসাব করতে বলছে তাই। তাহলে এই জায়গায় লিখবা অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এই যে লিখার পরে তুমি এই জায়গায় লিখবা উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। এবার যে যে অংশীদার আছে তাদের সুদটা তুমি লিখবা। ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝো ভাই, এই সিকিউর ক্লাস কিন্তু নেওয়াটা এত সহজ না। দেখেন এবার কে কত টাকা, এই যে দেখেন অংশীদারগণ প্রত্যেকে কারবার হতে প্রতি মাসের শুরুতে 2500 টাকা করে উত্তোলন করছে। মাসের শুরুতে সূর্য, চন্দ্র, সূর্য, তারা। তাহলে আমরা এই জায়গায় লিখি চন্দ্র, সূর্য, তারা। এবার এই উত্তোলনের সুদটা আমাদেরকে ওয়ার্কিং করে বাহির করে নিতে হবে। কি করতে হবে? ওয়ার্কিং করে বাহির করে নিতে হবে। এই যে দেখো প্রত্যেকেই 2500 টাকা করে উত্তোলন করে। এই উত্তোলনের উপরে কয় পার্সেন্ট সুদ ধরতে হবে? প্রশ্নে বলে দিচ্ছে 5%। তাহলে এই পার্সেন্টটা আগে তুমি ধরবা। এই যে দেখছো পার্সেন্টটা ধরার পরে যেই টাকাটা আসবে, এই যে 2500 টাকা 5% ধরার পরে আসছে 125 টাকা। তাহলে এই জায়গায় লিখবো 125। এবার এটাকে আমি কত দিয়ে গুণ দিব জানো? 6.5 দ্বারা, কারণ মাসের শুরুতে বলছে, এর জন্য গুণ দিব 6.5। তাহলে আসবে কত বলো তো? আসবে কত? 812.5। 812.5। বলো তো উত্তোলনের সুদটা বুঝতে পারছো কিনা? বলো তো উত্তোলনের সুদটা বুঝতে পারছো কিনা? তুমি চাইলে যেহেতু 0.5 আছে 812 না ধরে তুমি 813 কিন্তু ধরতে পারো। বলো উত্তোলনের সুদ বুঝতে পারছো কিনা? বলো উত্তোলনের সুদটা বুঝতে পারছো কিনা? বলো উত্তোলনের সুদটা বুঝতে পারছো কিনা? বলো উত্তোলনের সুদটা বুঝতে পারছো কিনা? বলো। প্রত্যেকের ক্ষেত্রেই এই সেম টাকাটা আসবে। প্রত্যেকের ক্ষেত্রেই এই সেম টাকাটা আসবে। কেন? প্রত্যেক অংশীদার সমপরিমাণ টাকা উত্তোলন করছে এবং প্রত্যেকে মাসের প্রথমেই উত্তোলন করছে। মনে রাখবা, যদি আলাদা আলাদা হইতো তাহলে আলাদা আলাদা তোমাকে বাইর করতে হইতো। বলো একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা উত্তোলনের সুদ। প্রত্যেক অংশীদার মাসের শুরুতেই উত্তোলন করছে এবং সেম পরিমাণ টাকায় উত্তোলন করছে, যার কারণে উত্তোলনের সুদটাও কিন্তু সেম হবে, মানে এক হবে। অর্থাৎ 812.5। তো আমি 12.5কে আমি কত লিখতে পারি? 813 লিখতে পারি। আর বলে স্যার আমি 812.5 ধরে করব, কোনো সমস্যা নেই। বলো বুঝতে পারছো কিনা? এখন আর কেউ কথা বলবে না। আরে ভাই কথা বলতে হবে তো। তাহলে আমরা এটা লিখে দিব। কথা না বললে আমি বুঝবো কিভাবে? বলো 813 813 813। এবার এই সবগুলো আমি যোগ করে দিব। 813 যোগ 813 যোগ 813, তাহলে আসবে 2439। এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ। এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ। এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ। এবার উত্তোলনের সুদের পরে এই পাশে আমরা লিখবো পণ্য উত্তোলন। যদি কোনো অংশীদার পণ্য উত্তোলন করতো তাহলে এটা ক্রেডিট পাশে আমি লিখতাম। যেহেতু কোনো অংশীদার পণ্য উত্তোলন করে নাই তাহলে এটা বাদ। এবার আমি এই পাশে লিখবো মূলধনের সুদ। এটা লিখার আগে আমি এই জায়গায় একটা হেডলাইন করব। এই যে দেখো অংশীদারদের মূলধন হিসাব লিখার পরে তারপরে আমরা এই জায়গায় লিখব মূলধনের সুদ। হ্যাঁ, চন্দ্র, সূর্য, তারা। এবার যে যত টাকা মূলধন দিছে ওই মূলধনের উপরে হ্যাঁ না
813 ধরলে কাটবে কেন? আজব তো। এবার এই যে দেখেন 5 লাখ, 3 লাখ, 2.5 লাখ, এই টাকাটা হচ্ছে তাদের মূলধন। এবার এই মূলধনের উপরে আমাদেরকে কি করতে হবে? মূলধনের সুদ ধরতে হবে। এই যে দেখেন চন্দ্র মূলধন দিছে কয় লক্ষ? 5 লক্ষ টাকা। এবার এই 5 লক্ষ টাকার উপরে আমি কয় পার্সেন্ট ধরবো? 5% ধরবো। তাহলে 5 লক্ষ টাকার উপরে যদি আমি 5% ধরি তাহলে আসবে কয় হাজার টাকা? 25,000 টাকা। তাহলে চন্দ্রের মূলধনের সুদ কয় হাজার টাকা বলেন তো? 25,000 টাকা। এরপরে আসেন সূর্য মূলধন দিচ্ছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার উপর আপনি 5% ধরবেন, ধরলে আসবে কত? 15,000 টাকা। এটা তার মূলধনের সুদ। এবার তারা দিছে 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকার উপর আমি কয় পার্সেন্ট ধরবো? 5% ধরবো। তাহলে 2.5 লক্ষ টাকার উপর যদি আমি 5% ধরি তাহলে কত আসবে বলে ফেলেন আপনারা। এই যে দেখেন 2.5 লক্ষ টাকা, কয় পার্সেন্ট? 5%। তাহলে 12,500। এবার অনেকে বলতে পারেন যে এইটাকে কেন আমি 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলাম না? এই টাকাগুলোকে কারণ এটা হচ্ছে মূলধনের সুদ। কি মূলধন? প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপরে আমাদেরকে সবসময় 1 বছরের সুদ ধরতে হয়। কয় বছরের? 1 বছরের সুদ ধরতে হবে। অর্থাৎ পার্সেন্ট করার পরে যেই টাকাটা আসবে ওই টাকাটাই তোমাকে নিতে হবে। তুমি এটাকে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ এগুলো করতে পারবা না। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই সবার জায়গা থেকে একটু বলবা। তাহলে 25,000, 15,000, 12,500। এবার এটাকে যোগ করে ফেলো। হ্যাঁ, 52,500। মূলধনের সুদ শেষ। বলো মূলধনের সুদটা বুঝতে পারছো? মূলধনের সুদটা কি বুঝতে পারছো? সবাই আমরা একটু যদি জানাই তাহলে আমাদের জন্য খুশি হবে। আর একটু লিঙ্কটা শেয়ার করে দিও। আমি তোমাদেরকে অনুরোধ করব লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য। এটা আমার তরফ থেকে একটা বিশেষ অনুরোধ। সবাই সবার জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিই। মাত্র 24টা শেয়ার করছো, আফসোস, দুঃখ পেলাম, কষ্ট পেলাম। আচ্ছা, এবার ঋণের সুদটা লিখব। এবার দেখো ঋণটা কে দিছে? ঋণের সুদটা লেখার সময় যে ঋণ দিছে তার নামটা লিখতে হবে। ঋণটা কে দিছে? চন্দ্র। আচ্ছা, আমি এই জায়গায় লিখব চন্দ্র এর ঋণ হিসাব। ঋণের সময় কিন্তু এই জায়গায় তুমি মূলধন হিসাব কথাটা লিখতে পারবে না। লিখার পর তারপরে লিখবা ঋণের সুদ। কার সুদ? ঋণের সুদ। কয় টাকা? 2700 টাকা। তারপর লিখব বেতন। এবার দেখো বেতনটা কে পায়? দেখো এই যে সূর্য তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 3,000 টাকা করে মাসিক বেতন পায়। তাহলে এই জায়গায় আমরা লিখব সূর্য এর মূলধন হিসাব লিখে তারপরে আমরা লিখব কি? বেতন। প্রত্যেক মাসে 3,000, অঙ্ক করি 1 বছর, 3 12 কত? 36,000 টাকা হচ্ছে তার বেতন। বলো তো বুঝতে পারছো কিনা? বলো বেতনটা বুঝতে পারছো কিনা? বেতনটা কি বুঝতে পারছো? এবার এই পাশে আরো যদি কোনো খরচ থাকতো তাহলে আমরা লিখতাম, কিন্তু দুঃখের বিষয় কোনো খরচ কিন্তু নাই। যেহেতু খরচ নাই তাহলে আর কোনো কিছু আমি লিখতে পারবো না। এবার আমি কি করব? আয়ের পাশটা আগে যোগ করব। এই আয়ের পাশটা যোগ করব। আয়ের পাশটা যদি আমি যোগ করি 2,82,439, 2,82,439 টাকা, এটা আয়। এবার এই আয়টা আমরা এই জায়গায় লিখব 2,82,439। এবার এই টাকা থেকে হ্যাঁ, এই টাকা থেকে আমরা এই টাকাগুলো বিয়োগ করব। এই যে দেখো 2,82,439 বাদ দিব 52,500, তারপরে বাদ দিব 2700, তারপরে বাদ দিব 36,000, তাহলে আসবে 1,91,239। এই টাকাটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। বলতো এই টাকাটার নাম কি? বন্টনযোগ্য মুনাফা। এই জায়গায় লিখবা, হেডলাইনটা আগে লিখে নিবা।
অংশীদারদের মূলধন হিসাব লিখে তারপর লিখবা মুনাফার অংশ। সুন্দর করে তোমরা খাতায় লিখবা মুনাফার অংশ। এবার মুনাফা কে পাবে? চন্দ্র, সূর্য, তারা। এবার এই মুনাফাটা কয় টাকা এটা তোমাকে বাইর করতে হবে। এই মুনাফাটা কয় টাকা এটা তোমাকে বাইর করতে হবে। এবার আসো, ওকে দেখো, এবার 1,91,239 টাকা এটা হচ্ছে তাদের মুনাফা। এই মুনাফাটা আমরা তাদের মধ্যে বন্টন করে দিব। কি করে দিব? এই যে দেখো, তো আমরা যে বন্টন করব কি অনুপাতে? 5-3-2 অনুপাতে। 5-3-2, খেয়াল করো, 5-3-2। এই 5 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে সূর্য, 2 হচ্ছে তারা। তাহলে এই টাকাটা আমরা তাদের মধ্যে যে বন্টন করব। স্যার বেতনটা কিভাবে বাহির করলেন? ভাই এটা একদম সহজ। তিনি প্রত্যেক মাসে বেতন পায় 3,000। 1 বছরের অঙ্ক করি, 1 বছর সমান 12 মাস। 3,000কে 12 দ্বারা গুণ দাও, তাহলে কত হবে? 36,000 টাকা। তাহলে তার বেতন 36,000 টাকা। এবার দেখো, চন্দ্র 1,91,239। এবার যার যার অনুপাত দ্বারা গুণ করবা। চন্দ্রের অনুপাত কত? 5, তাহলে 5 দ্বারা গুণ করো। এবার অনুপাতের যোগফল কত? 5-3 8, 8 আর 2 কত? 10, তাহলে 10 দ্বারা ভাগ করবা। যার যার অনুপাত দ্বারা গুণ, অনুপাতের যোগফল দ্বারা ভাগ। বলো তো তাহলে কত আসে? যার যার অনুপাত দ্বারা গুণ, অনুপাতের যোগফল দ্বারা ভাগ। এই যে 1,91,239 গুণ 5 ভাগ কত? 10। তাহলে আসবে 95,619.5। তো তুমি 19.5 আছে এটা তুমি লিখতেও পারো বা নাও লিখতে পারো। হ্যাঁ, এই যে দেখো, এরপরে আসো, বলো বুঝতে পারছো কিনা? জি, আচ্ছা, তাহলে আমরা দশমিকের আগেরটা নিলাম, 19 নিলাম। আচ্ছা, তারপরে সূর্য। আসো, সূর্যটা সেম 1,91,239 গুণন 3। যখন সূর্যটা বাইর করবো 1,91,239 গুণন 3 ভাগ কত? 10। তাহলে কত আসে দেখো, 3 ভাগ 10। তাহলে আসবে 57,371। 57,371। এরপরে লিখবো তারা, সেম 1,91,239 গুণন 2 ভাগ 10। তাহলে কত আসে বলো? লাস্টের জন্যটা কত আসে বলো? লাস্টের জন্যটা কত আসে বলো? আমি চাইলে এই জায়গায় 72 লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্টের জন্যটা কত আসে? 1,91,239 গুণন 2 ভাগ 10। তাহলে আসবে কত? 38,000। এই যে 38,248। 38,248। আমি একজনকে, যে কোনো একজনকে 1 বাড়াই দিব। যে কোনো একজনকে আমি 1 বাড়াই দিলে হবে। যে কোনো একজনকে 1 বাড়াই দিলে হবে। যে কোনো একজনকে তুমি 1 বাড়াই দিবা। কেমন? যে কোনো একজনকে তুমি 1 বাড়াই দিবা। প্রথম জন 95,619, তাহলে এই জায়গায় লিখবো 95,619। দ্বিতীয় জন 57,371, 57,371। তৃতীয় জন 38,248। বাস, এটাই হচ্ছে লাভ লোকসান বন্টন। জি, আর এই যে ওয়ার্কিংগুলো, এই ওয়ার্কিংগুলো তুমি দেখিয়ে দিবা। এই ওয়ার্কিংগুলো তুমি নিচে দেখাবা। কেমন? এই ওয়ার্কিংগুলো তুমি নিচে দেখাবা। এই ওয়ার্কিংগুলো তুমি নিচে দেখিয়ে দিবা। বলো তো বুঝতে পারছো কিনা? লাভ লোকসান বন্টন হিসাবটা বুঝতে পারছো কিনা বলো তো? লাভ লোকসান বন্টন হিসাবটা বুঝতে পারলে এবার দেখো গ নম্বর কি বলছে? সূর্য ও তারার মূলধন হিসাব প্রস্তুত করো।
দেখো সূর্য এবং তারার মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। কারণ লাস্টে আমরা যখন টাকা ভাগাভাগি করি, মনে করো আমরা নর্মালি টাকা ভাগাভাগি করার সময় যদি একটু পয়েন্ট বেশি থাকে, তখন আমরা লাস্টের একজনকে কি বলি, ঠিক আছে ভাই তুমি এটা নিয়ে নাও। তার মানে লাস্টের একজনকে তুমি এক বাড়িয়ে দিলে হবে, লাস্টের একজনকে তুমি এক বাড়িয়ে দিলে হবে। ভাই তুমি কি দেখো না বোর্ড কত, ময়মনসিংহ বোর্ড 24। আসলে আমার মনে হয় তোমাদের মাথায় তার আছে কিনা আল্লাহ জানে। দেখেন মূলধন হিসাবটা কিভাবে করাবো, আমি একটা অঙ্ক ধরছি, এটার মাঝখানে বলতে স্যার এটা করান, স্যার ওইটা করান। আই রে আল্লাহ, এটা করাইতে দিব না আমাকে। পাবলিক মাশাল্লাহ দিলে বেতন ডেবিট করার পর বলা থাকলে বেতনটা লাভ লোকসান বন্টন হিসাবে আসবে না। এবার দেখেন আমরা ছকটা কিভাবে আঁকবো। প্রথমে লিখব তারিখ, বিবরণ, দুইজন অংশীদার তো, তাই আমরা 2টা টাকা দিব। দেখো 2জন অংশীদার, তাই 2টা টাকার ঘর হবে। এই জায়গায় আমরা লিখব তারিখ, বিবরণ, চন্দ্র, সূর্য। আমাদেরকে যার যার কথা বলছে, 2জনের কথা বলছে না। এই যে দেখো কোন 2জন, সূর্য এবং তারা, সূর্য এবং তারা, চন্দ্র না, চন্দ্রটা আসবে না তেলে। সূর্য তারা, তারিখ, বিবরণ, সূর্য তারা। এবার দেখো আমাদেরকে কিন্তু মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, তাই আমরা অঙ্কের শুরুতে তাদের প্রত্যেকের মূলধনের টাকাটাকে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করবে। এই যে দেখো, এই যে দেখো এবার কে কত টাকা মূলধন দিছে। সূর্য 3 লক্ষ টাকা মূলধন দিছে, তারা 2,50,000 টাকা। যেই টাকাটা দিছে ওই প্রারম্ভিক মূলধনটাকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। বলো প্রারম্ভিক মূলধনটাকে আমরা কি দিয়ে লিখবো? ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। প্রারম্ভিক মূলধনটাকে আমরা কি দিয়ে লিখবো? ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। লিখার পরে এবার আমি এই পাশে উত্তোলনের টাকাটা লিখবো, মনে রাখবেন। আর উত্তোলনের টাকাটা একদমই বছরের শেষে লিখবেন, তারিখটা এই যে এই জায়গায় লিখবেন উত্তোলন। এবার প্রত্যেক অংশীদার যেই টাকাটা উত্তোলন করছে ওই টাকাটাকে লিখবেন, কিন্তু প্রত্যেক অংশীদার তো প্রত্যেক মাসে উত্তোলন করছে, তাই না? এটাকে 12 দিয়ে গুণ করে বাৎসরিকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে যেই টাকাটা আসবে ওই টাকাটাই কিন্তু আমাকে লিখতে হবে। কেমন? এই যে 30,000 টাকা। তার মানে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠান থেকে কয় টাকা উত্তোলন করছে? 30,000 টাকা উত্তোলন করছে। বলেন এটা বুঝতে পারছেন কিনা? উত্তোলনের ক্ষেত্রে আমরা সবসময় বাৎসরিক টাকাটা লিখব। এই জায়গায় দেখছেন, এই যে বাৎসরিক, যেহেতু মাসিক দেওয়া ছিল আমরা বাৎসরিকে কনভার্ট করে নিছি। কনভার্ট করার পরে যেই টাকাটা আসছে সেই টাকাটাই কিন্তু আমরা এই জায়গায় লিখবো। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন উত্তোলনের ক্ষেত্রে আপনি কোন টাকাটা লিখবেন? বলেন উত্তোলনের ক্ষেত্রে আপনি কোন টাকাটা লিখবেন? মাসিকেরটা না, বাৎসরিক টাকাটা। অর্থাৎ মাসিকে দেওয়া থাকলে বাৎসরিক টাকাটা লিখবেন। এই জায়গায় এটা বাৎসরিকে কনভার্ট করে নেবেন, কনভার্ট করে তারপরে লিখবেন। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন।
বলেন বলেন বুঝতে পারছেন কিনা? তারপরে এবার আমাদের কাজ হচ্ছে কি জানেন? এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমরা লাভ লোকসান বন্টন হিসাবটা করছি, এই লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকের আইটেমগুলা আমরা ক্রেডিট পাশে নিয়ে বসাবো, আর ক্রেডিট দিকের আইটেমগুলো আমরা ডেবিট পাশে নিয়ে বসাবো। ওকে, এবার দেখেন, এবার এটা বসানোর আগে এই জায়গায় তারিখ দিবেন 31শে ডিসেম্বর, দেওয়ার আগে এই জায়গায় লিখবেন লাভ লোকসান বন্টন হিসাবে, এই কথাটা লিখে নেবেন। লিখার পরে ডেবিট দিকের আইটেমগুলোকে ক্রেডিট পাশে বসাবেন, ডেবিট দিকের আইটেমগুলোকে ক্রেডিট পাশে বসাবেন। যেমন কি আছে? মূলধনের সুদ আছে, তার হচ্ছে 15,000 টাকা, তার হচ্ছে 12,500 টাকা। তারপরে আছে বেতন, বেতন আছে, বেতন সূর্য 36,000 টাকা। তারপরে আসবে মুনাফার অংশ, মুনাফার অংশ দেখেন, ঋণের টাকাটা কিন্তু আসবেন না, ঋণের টাকাটা কিন্তু আনবেন না প্লিজ, ঋণের টাকাটা কিন্তু আনবেন না। এই যে দেখেন, এই যে ঋণের সুদ, এই যে ঋণের সুদটা কার? চন্দ্রের। চন্দ্রের হিসাব তো করতে বলে নাই, তাই তো এটা আসবেই না। যদি চন্দ্রের হিসাব আমরা করতাম তাও ঋণের সুদের টাকাটা আমরা মূলধন হিসাবে লিখব না। ঋণের সুদ কখনো মূলধনের অংশ হতে পারে না, ঋণের সুদ কখনোই মূলধনের অংশ হতে পারে না। এবার সূর্যের মুনাফার অংশ কত? 57,371। তাহলে আমরা এই জায়গায় লিখব 57,371। তারপরে তারার মুনাফার অংশ কত? 38,248। তাহলে আমরা এই জায়গায় লিখব 38,248। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? ভাইরে ভাই, চলতি হিসাব করাই দিব, একটু ধৈর্য ধরো। এবার দেখো, এই লাভ লোকসান বন্টনের ক্রেডিট দিকে যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো আমি ডেবিট পাশে নিয়ে বসাবো। একটা আইটেম আছে, তাহলে একটাই বসাবো। এই যে দেখো, কিন্তু এটা বসানোর আগে আমাকে এই জায়গায় হেডলাইন করতে হবে। লাভ লোকসান বন্টন হিসাব, তাহলে এই জায়গায় আসবে শুধু একটা জিনিস আছে, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত ছিল? 813 টাকা। দেখেন তো বুঝতে পারছেন কিনা? দেখেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? সূর্যের মুনাফাটা ভুল লিখছি কই? সূর্যের মুনাফা তো ঠিকই আছে, 57,371। 57,371, এই যে, আচ্ছা 57,371 হবে। হুম, সাতান্ন হাজার 57,371 হবে। জি ওকে, ফাইন ফাইন। এবার আমাদের সবকিছু শেষ, এবার আমরা যোগ বিয়োগ করব। ভাই এই অঙ্ক লাইভে করানো অনেক কষ্ট রে ভাই, অনেক কষ্ট। এই যে দেখো, এবার আমরা যোগ বিয়োগ করি। 3,15,000, 36,000, 57,371, তাইলে আসবে 4,08,371। ওকে, এবার এই টাকাটা আমরা এই জায়গায় লিখে ফেলবো, 4,08,371। এবার এই টাকা থেকে এগুলো বিয়োগ করব, কত? 30,813। 30,813 বিয়োগ করার পর যেটা থাকবে এটা জায়গায় লিখবো 3,77,558 টাকা। সেম ভাবে আমরা এই টাকাটাও যোগ করব। এই যে দেখো, 2,50,000। ওকে, তারপরে যোগ করব 12,500, তারপরে যোগ করব 38,248,
আসবে 3,448,000। এই টাকাটা আবার এই পাশে লিখব 3,748,000। এই টাকা থেকে এই দুইটা টাকা বিয়োগ করব 30,813, বিয়োগ করলে আসবে 2,69,935 টাকা। এবার এই পাশে যে টাকাটা শর্ট পড়ছে, এই পাশে যে টাকাটা শর্ট পড়ছে না, তার নাম দিতে হবে ব্যালেন্স সিডি। আর অবশ্যই এটা মাসের লাস্টের তারিখ দিবা 31শে ডিসেম্বর। এবার এই ব্যালেন্স সিডিটা তার উল্টা পাশে পরবর্তী সালের জানুয়ারির 1 তারিখে তার নাম হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কোন টাকাটা? এই পাশে যেটা শর্ট পড়ছে, এই যে 3,77,558, আর এই পাশে কত? 2,69,935। এই হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাবটা এইভাবে তোমাকে প্রস্তুত করতে হবে। এখন বলো বুঝতে পারছো কিনা? মূলধন হিসাবটা বুঝতে পারছো কিনা এখন বলো। তোমরা যারা ক্লাসে আসো একটু লিঙ্কটা শেয়ার করে দিও প্লিজ। শেয়ার করে দিয়ে তারপরে তুমি যেটা করবা, কি করবা বলো তো? তারপরে তুমি কি করবা বলো? শেয়ার করে দিবা, আর কি করবা? কিছুই করো না, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তাই তো? আচ্ছা যাই হোক, বলো বুঝতে পারছো? তাহলে আমরা নতুন আরেকটা অঙ্ক ধরবো। তাহলে আমরা নতুন আরেকটা অঙ্ক ধরবো, বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তাহলে আমরা নতুন আরেকটা অঙ্ক ধরবো। সবাই বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করে জানাও প্লিজ। সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবা। আসো তারপরে আমরা একটা অঙ্ক করব। আচ্ছা দেখো, এই যে চলতি হিসাব, কুমিল্লা বুট 24, কুমিল্লা বুট 24 বাইর করো। 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 দ্রুত দ্রুত কুমিল্লা বুট 24 বাইর করবা। কুমিল্লা বুট 24 বাইর করবা। বাইর করছো? একটু আগে বলছিলা স্যার কুমিল্লা বুট 24 করান, বাইর করলাম কুমিল্লা বুট 24। কুমিল্লা বুট 24টা একটু বাইর করো, দ্রুত কুমিল্লা বুট 24টা একটু বাইর করো। কুমিল্লা বুট 24 বাইর করো। যারা কুমিল্লা বুট নিয়ে সমস্যা বাইর করো। ধন্যবাদ এমডি আলী। ইনশাল্লাহ ডাবিতে যেদিন পরীক্ষা দিতে আসবেন ইনশাল্লাহ এই দিন দেখা হবে। জি কুমিল্লা বুট 24। গুমতি নদীর পারে যে কুমিল্লা, সে কুমিল্লা বুট 24-এর অঙ্কটা আমরা এখন সমাধান করবো। হ্যাঁ, গুমতি নদীর পারে আমাদের কুমিল্লা, তাই না? দেখো, ফরিদ এবং ফারুক 2023 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1,50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ওকে ফাইন। চুক্তি অনুযায়ী ফরিদ মাসে 1500 টাকা ও ফারুক 1000 টাকা বেতন পাবে। মূলধনের উপরে 10% সুদ ধার্য করতে হবে। ফারুক নিট লাভের 5% কমিশন পাবে। নিট লাভের 5% কমিশন পাবে। ওকে, নিট লাভ হতে বেতন ও মূলধনের সুদ চার্জ করার পরে, কিন্তু কমিশন চার্জ করার পূর্বে এই কমিশন ধার্য করতে হবে। সারা বছর তাদের উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা, 18,000 টাকা। দেখেন এই জায়গায় উত্তোলনটা কিন্তু বাৎসরিক উত্তোলন, বাৎসরিক। ওকে,
ফারুক 25,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন বছরের মাঝামাঝিতে। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নিট মুনাফা 1,96,000 টাকা। দেখো ক নাম্বার প্রশ্নটা বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। খ নাম্বার বলছে লাভ লোকসান এবং গ নাম্বার বলছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। তো ভাই চলতি হিসাব মানে কি? স্থায়ী হিসাব না? তার মানে অংশীদারদের মূলধন, এই যে ক নাম্বারটা, তার মানে অংশীদারদের মূলধন মানে কি? স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করতে হবে, অর্থাৎ মূলধনের একটা খতিয়ান তৈরি করতে হবে। দেখেন আমরা কিভাবে করব। আচ্ছা সবাই খেয়াল করেন, কেউ কথা বলবেন না প্লিজ। তাহলে প্রথমে আপনি ছোট্ট একটা ঘর এঁকে নেবেন। দেখেন মূলধন হিসাব মানে হচ্ছে স্থায়ী মূলধন হিসাব প্রস্তুত করতে বলছি। তাহলে প্রথমে আমি লিখব তারিখ, তারপর আমি লিখব বিবরণ, যেহেতু অংশীদার দুইজন দুইটা টাকার গোল লিখব। এবার সেম গড়টা আমি করব, তারিখ, বিবরণ, দুইজন অংশীদার দুইটা টাকার গোল। দেখো তো বুঝতে পারছো কিনা? এবার এই জায়গায় লিখবা মূলধন হিসাব। স্থায়ী মূলধন হিসাব যখন আমরা করব তখন শুধুমাত্র অংশীদারদের মূলধনটা আসবে, আর কোনো কিছু আসবে না। বিবরণ নামগুলো কি কি একটু দেখে নিই আমরা সবাই। ফরিদ ও ফারুক, ফরিদ ফারুক, সেম তারিখ, বিবরণ, ফরিদ ফারুক। এবার সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, যেহেতু মূলধন হিসাব করতে বলছে, তাই আমরা তাদের যে প্রারম্ভিক মূলধনটা আছে ওই প্রারম্ভিক মূলধনটাকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখে নিব। কি দিয়ে লিখে নিব? ব্যালেন্স বিডি দেয়া। প্রারম্ভিক মূলধনটাকে আমরা কি দিয়ে লিখে নিব? ব্যালেন্স বিডি দিয়ে। যে 2 লক্ষ আর 1 লক্ষ টাকা, এই যে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি, আমরা মূলধনটাকে এই যে ব্যালেন্স বিডি দিয়ে লিখে নিব। লেখার পর যদি কোনো অংশীদার ভালো করে বুঝো অতিরিক্ত মূলধন দেয়, তাহলে এই অতিরিক্ত মূলধনটা যেই তারিখে দিবে ওই তারিখ দিয়ে এই জায়গায় তুমি লিখবা নগদান হিসাব। এই যে দেখো এই জায়গায় কিন্তু একজনে অতিরিক্ত মূলধন দিছে। বছরের মাঝামাঝি সময়ে ফারুক 25,000 টাকা অতিরিক্ত মূলধন দিছে, তাহলে ফারুকের ঘরে এই 25,000 টাকা লিখে দিবা, শেষ। যদি মূলধন হিসাব করতে বলে তাহলে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা আসবে, আর কিচ্ছু আসবে না। এবার যোগ বিয়োগ করে দিবা, আর কিছু না। এই জায়গায় কত? 2 লাখ, ক্লোজ। এই 2 লক্ষ এই জায়গাও বসাবে, এই যে এই জায়গায় বসানোর পরে এই জায়গায় কি কোনো টাকা আছে বিয়োগ করার মতো? নাই। তাহলে এই জায়গায় কয় টাকা শর্ট থাকবে? 2 লক্ষ টাকায় শর্ট থাকবে। এই টাকাটার নাম হবে কি? ব্যালেন্স সিডি। ওকে, আর এটা অবশ্যই বছরের লাস্টের তারিখ হবে। সেম ভাবে এটা 2 লক্ষ, এই জায়গায় হবে 1,75,000। সেম টাকাটা এই জায়গায় 1,75,000 প্লাস এই জায়গায় শর্ট 1,75,000। ওকে ফাইন। ওই টাকাটাকে আবার তার পরবর্তী বছরের জানুয়ারির 1 তারিখে কি দিয়ে লিখবা? ব্যালেন্স বিডি দিয়ে লিখবে। এই যে দেখো, বলো মূলধন হিসাবটা বুঝতে পারছো কিনা? বলো তো মূলধন হিসাবটা বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা?
বলো তো। দেখো এই অঙ্কটা চলতি হিসাবের অঙ্ক। চলতি হিসাব মানে কি? এই যে দেখো এই অঙ্কটা তো চলতি হিসাবের অঙ্ক, তাহলে ক নাম্বারে যে মূলধন হিসাব করতে বলছে অবশ্যই এটা কিন্তু পরিবর্তনশীল মূলধন হিসাব না, এটা স্থায়ী মূলধন হিসাব। কি মূলধন হিসাব? স্থায়ী মূলধন হিসাব। এটা কি হিসাব? স্থায়ী মূলধন হিসাব। চলতি হিসাবের ভিতরে যে মূলধন হিসাবটা আমরা করি এটা হচ্ছে স্থায়ী মূলধন হিসাব। কি মূলধন হিসাব? স্থায়ী মূলধন হিসাব। তাই এই জায়গায় ক নম্বরে যে মূলধনের পরিমাণটা আমাকে বাইর করতে বলছে এটা হচ্ছে কি মূলধন হিসাব? স্থায়ী মূলধন হিসাব। আর এই স্থায়ী মূলধন হিসাবটা যখন আমরা করব শুধুমাত্র অংশীদারদের প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা আসবে, এর বাইরে আর কোনো কিছুই কিন্তু আসবে না। তাহলে বলেন তো বুঝতে পারছেন কিনা? 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 সিডিটা বুঝাই দেন বাবারে। এই সিডি না বুঝলে আর কি করবা? এই পাশে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা আমি এই জায়গায় লিখলাম। তো এই ঘরের ভিতরে আমার কয় টাকা শর্ট? 2 লক্ষ। সম্পূর্ণ টাকাটাই তো শর্ট, কারণ এই জায়গায় তো কোনো টাকা নাই। যেহেতু নাই আমি এই টাকাটাই কি করলাম? বিয়োগ করে বসিয়ে দিলাম, তাই না? সেম এই জায়গায় 1,75,000, এই জায়গায় কোনো টাকা নাই, তাই 1,75,000 টাকায় বসে যাবে। তাহলে এটার নাম হবে কি? ব্যালেন্স সিডি। এই সিডিটাই কিন্তু পরবর্তীতে কি লিখতে হবে? ব্যালেন্স বিডি লিখতে হবে। এবার আসেন, আমাদেরকে লাভ লোকসান বন্টন হিসাব করতে বলছে, তাই না? এবার আমরা লাভ লোকসান বন্টন হিসাব করব। দেখেন এবার সেম ভাবে আমরা একটা ছক তৈরি করে নিব লাভ লোকসান বন্টনের। একটু খেয়াল করো, আমরা একটা ছক তৈরি করে নিব। বিবরণ, টাকা, বিবরণ টাকা। দেখেন বিবরণ টাকা, বিবরণ টাকা, এভাবে আমরা একটা ছক তৈরি করে নিব। তাহলে আমরা এই জায়গায় লিখব বিবরণ টাকা, বিবরণ টাকা। ওকে ফাইন। এই পাশে আমি আয়গুলো বসাবো, এই পাশে আমি ব্যয়গুলো বসাবো প্রতিষ্ঠানের। এবার আসো আমরা সর্বপ্রথম এই জায়গায় লিখবো নিট লাভ। কি লিখবো? নিট লাভ। এবার দেখো এই নিট লাভটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে। এই যে দেখো 1,96,000 টাকা, বলো তো পাইছো কিনা? 1,96,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো 1,96,000 টাকা। এই যে 1,96,000 টাকা আমরা নিট লাভ লিখে নিলাম। এবার নিট লাভ লিখার পর আমরা এই জায়গায় একটা হেডলাইন করব উত্তোলনের সুদটা লিখার আগে। দেখো অংশীদারদের চলতি হিসাব। এবার মূলধন হিসাব লিখবা না, কারণ গ নম্বরটা আমাদেরকে চলতি হিসাব করতে বলছে। এই জন্য আমরা এই জায়গায় অংশীদারদের চলতি হিসাব কথাটা লিখে নিব, কারণ এই যে লাভ লোকসান বন্টনের আইটেমগুলো কিন্তু এই চলতি হিসাবে স্থানান্তর করতে হবে। তারপরে আমি এই জায়গায় লিখব কার সুদ? উত্তোলনের সুদ। এবার এই উত্তোলনের সুদটা আমরা বাহির করব ফরিদ এবং ফারুকেরটা। ফরিদ, ফারুক। এবার আসেন উত্তোলনের সুদ কয় টাকা, আসেন আমরা বাহির করি। কিভাবে বাহির করবেন? এই জায়গায় দেখেন মূলধনের উপরে 10% সুদ আর উত্তোলনের উপরে উত্তোলনের উপরে কোনো সুদ ধরতে বলে নাই। এই জায়গায় দেখেন উত্তোলনের উপরে কোনো প্রকার সুদ ধরতে বলে নাই, যার কারণে উত্তোলনের সুদ আমাদের বাহির করা লাগবে না। দেখেন উত্তোলনের উপরে সুদ ধরতে বলে নাই, যার কারণে আমাদেরকে উত্তোলনের সুদ বাহির করতে হবে না। তাহলে এটা লেখারও কোনো দরকার নেই, মুছে দেন।
দেখেন উত্তোলনের উপরে সুদ ধরতে বলে নাই, তাই আমরা কিন্তু উত্তোলনের উপর সুদ ধরবো না। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা। দেখেন এই অঙ্কে কোথাও কিন্তু বলে নাই যে উত্তোলনের উপরে সুদ ধার্য করো। উত্তোলন করছে ঠিক আছে, যদি উত্তোলনের উপরে সুদ ধার্য করতে না বলে তাহলে আমরা কিন্তু ধরতে পারবো না, কারণ এটা চুক্তির ব্যবসা। মূলধন এবং উত্তোলনের উপরে চুক্তিতে যদি বলা থাকে তাহলে আমরা সুদ ধরবো, আর যদি চুক্তিতে বলা না থাকে তাহলে কিন্তু আমরা সুদ ধার্য করতে পারবো না। এবার আসো তাহলে আমরা মূলধনের সুদ বাহির করবো। এবার কেমন, মূলধনের উপরে কয় পার্সেন্ট, 10%। আসেন আমরা মূলধনের সুদ বাহির করব, কারণ এই মূলধনের সুদটা এই জায়গায় বসবে। তাহলে আমরা এই জায়গায় হেডলাইন করে নিব, অংশীদারদের চলতি হিসাব লিখে তারপরে লিখব মূলধনের সুদ। আসেন ফরিদ ফারুক, এবার কে কয় টাকা মূলধন দিচ্ছে, 2 লক্ষ আর 1,50,000। এই যে দেখেন ফরিদ 2 লক্ষ টাকা, কয় পার্সেন্ট, 10%, 20,000 টাকা আসবে। ফারুক 1,50,000, 10%, তাহলে আসবে 15,000 টাকা। এবার এই ফারুক কিন্তু অতিরিক্ত মূলধনে দিছে, এই অতিরিক্ত মূলধনের উপরেও আমাকে 10% সুদ ধরতে হবে। অতিরিক্ত মূলধন দিছে কয় হাজার, 25,000, তার উপরে আমি 10% ধরবো, ধরলে আসবে কয় টাকা, 2500 টাকা। এবার এটা বছরের মাঝামাঝি দিছে, এই জন্য 6 মাসের নিতে হবে। তো 2500 টাকার যদি আমি 6 মাসের নেই তাহলে আসবে 1250 টাকা, 1250 টাকা। এইটাই হচ্ছে অতিরিক্ত মূলধনের সুদ। এবার এই 15,000 টাকার সাথে তার অতিরিক্ত যেটা সেটা তুমি যোগ করে দিবা, তাহলে 16,250 টাকা হবে ফরিদের ফারুকের অতিরিক্ত মূলধনের সুদ। বলো তো বুঝতে পারছো কিনা। মিসকাত আনিল স্যার আপনি না বললেন 6% ধরতে হবে, বাবারে এই 6% তো তুমি ধরবা হচ্ছে গিয়ে ঋণের উপরে। যদি কোনো অংশীদার ঋণ দিত, ঋণের উপরে যদি সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকতো তাহলে আমরা 6% ধরতাম, কিন্তু দুঃখের বিষয় এটা তো ঋণ না, এটা উত্তোলন। উত্তোলনের উপরে চুক্তিতে বলা থাকলে ধরতে হবে, বলা না থাকলে ধরা যাবে না। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো দ্রুত দ্রুত কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। এখন আর কেউ কথা বলবে না। ওকে ফাইন, শেষ। আমরা মূলধনের সুদটা লিখে দিছি, মূলধনের সুদটা কিন্তু আমরা বসিয়ে দিছি। বলেন বুঝতে পারছেন কিনা। এবার আমরা বেতন লিখব, বেতন আবার সেম একটা হেডলাইন লিখব, অংশীদারদের চলতি হিসাব লিখে তারপর লিখব বেতন। ওকে, এই জায়গায় দেখো 2 জন অংশীদার বেতন পায়, 2 জন। কে কে, এই যে দেখো চুক্তি অনুযায়ী ফরিদ মাসে 1500 টাকা, ফারুক 1000 টাকা। ফরিদ 1500 গুণ 12, তাহলে কয় টাকা হয়, 1500 গুণ 12 কয় টাকা হয় বলো, 18,000 টাকা। তারপরে ফারুক প্রত্যেক মাসে 1000 গুণ দাও 12, কত, 12,000। তাহলে টোটাল বেতন হবে 30,000 টাকা। টোটাল বেতন কয় হাজার, 30,000। বলো তো বুঝতে পারছো কিনা। এবার বেতনের পরে আমরা লিখব কমিশন। কি লিখব, কমিশন লিখব। কি লিখব, কমিশন লিখব। এই যে দেখো কমিশনটা কে পায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে দেখো ফারুক নিট লাভের 5% কমিশন পাবে ফারুক, তাহলে এই জায়গায় লিখবা ফারুকের
মূলধন হিসাব, ফারুকের মূলধন না চলতি হিসাব কথাটা হবে, মূলধন লিখবে না কারণ এটা চলতি হিসাবের অঙ্ক, তাই হেডলাইনে আমাদেরকে চলতি হিসাব লিখতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখবো ফারুকের চলতি হিসাব, লিখে তারপরে লিখবো কমিশন। এবার দেখেন কমিশনটা আপনি কিভাবে বাইর করবেন। এই মিসকাত ছেলেটা কোত্থেকে জয়েন করছে, হুদাই জয়েন করে এখন বলতেছে উল্টাপাল্টা কথাবার্তা। দেখো কোনটা ফারুকের সুটটা আবার একটু বলেন। আরে ভাই কি বলবো, তুমি দেখো না এই জায়গায় ফারুক অতিরিক্ত মূলধন দিচ্ছে 25,000। মাঝে মাঝে কি ঘুম থেকে উঠে এসে ক্লাসে জয়েন করো? 25 কয় পার্সেন্ট? 10%। তাহলে আসবে কয় টাকা? 2500। এই 2500 টাকা তো এক বছরের সুদ আসছে, মানে 12 মাসের। আমরা অতিরিক্ত মূলধনের সুদ দিব কয় মাসের? 6 মাসের। তাহলে 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে এই যে 1250 টাকা। 1250 টাকা চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া থাকলে যখন আমরা চলতি হিসাব করব তখন এই চলতি হিসাবের উদ্বৃত্তটা কাজে লাগবে। এখন তো আর চলতি হিসাব করতেছি না, এখন আমরা করতেছি কি লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে লাভ লোকসান বন্টন হিসাবটা দেখো। এবার দেখো এবার আমরা কিভাবে কমিশনটা বাইর করব। কমিশনটা বাইর করার জন্য এই আয়ের টাকাটা আগে যোগ করো, 1,96,000। ওকে, এবার এই টাকাটা এই পাশে লিখে নাও। দেখো এবার 1,96,000 এটা কিন্তু আমাদের আয়। এই যে দেখো এই আয়, তার থেকে আগে ব্যয়গুলো বাদ দিবা, বাদ দিয়া নেট মুনাফা বাইর করবা। এই যে দেখো 1,96,000। এবার তার থেকে তুমি বাদ দিবা কমিশন 36,250 মাইনাস 30,000 টাকা। এই টাকাটা আগে বাদ দিয়ে নিবা, এই টাকাটা আগে বাদ দিয়ে নিবা। এই যে 1,96,000 36,250 মাইনাস 30,000 বাদ দেওয়ার পর থাকবে কত? 1,29,750। এবার এটার উপরে 5% ধরবা। এবার 5% ধরলে কত আসবে বলো তো? 5% ধরলে কত আসবে বলো? 6,488 টাকা। এই যে দেখছো কমিশন, যেহেতু পূর্ববর্তী বলছে এই জন্য নর্মাল পার্সেন্ট। যদি পরবর্তী বলতো তাহলে কি করতাম? দেখো এই 1,29,000, এই যে দেখো 1,29,750কে আমরা 5 দিয়ে গুণ দিতাম আর 105 দ্বারা ভাগ করতাম যদি এটা পরবর্তী কমিশন বলতো, পরবর্তী কমিশন। কিন্তু প্রশ্নে কিন্তু পরবর্তী কমিশন বলে নাই, প্রশ্নে বলছে পূর্ববর্তী। পূর্ববর্তী বলার কারণে আমরা নর্মালি পার্সেন্ট ক্যালকুলেশন করছি, অর্থাৎ এই যে এটা 1,29,750 5 দিয়ে গুণ 100 দ্বারা ভাগ, এই যে এই কাজটা করছি। যদি পরবর্তী বলা থাকে তাহলে তোমাকে বাইর করতে হবে এইভাবে। এখন বলে স্যার কোথায় পূর্ববর্তী বলা আছে? এই যে দেখো এই যে পূর্বে, এই যে দেখছো কমিশন চার্জ করার পূর্বে, এই যে দেখছো একটা কথাই যথেষ্ট, এই যে এই পূর্বে। এইটা না থেকে যদি এটা থাকতো তখন ওই যে লাস্টে যেভাবে দেখাইছি এইভাবে তোমাকে বাইর করতে হতো। কমিশন বাইর করার নিয়মে দুইটা, একটা পূর্ববর্তী আর একটা পরবর্তী। একটা পূর্ববর্তী আর একটা পরবর্তী। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? কমিশন ধরাটা বুঝতে পারছো কিনা বলো? কমিশন ধরাটা বুঝতে পারছো কিনা সেটা আগে বলো। কমিশন ধরাটা বুঝতে পারছো কিনা বলো ভাই, এটা ইম্পর্টেন্ট। এই অঙ্কে কমিশন ধরাটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা জায়গায় লিখবো 6,488 টাকা। শেষ। কমিশন ধার্য করাটা বুঝতে পারছো কিনা একটু জানাবা। 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 কমিশন ধার্য করাটা বুঝতে পারছো কিনা একটু জানাবা প্লিজ। কমিশন ধার্য করাটা বুঝতে পারছো কিনা একটু জানাবা প্লিজ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কমিশন ধার্য করাটা বুঝতে পারছো কিনা একটু জানাবা। যদি কারো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারো, সমস্যা নেই। আরেকবার
ভাই আরেকবার কি দেখো, প্রথমে আমি আয় থেকে ব্যয়টা বাদ দিছি। এই যে ব্যয়গুলো, আয় হচ্ছে 1,96,000 টাকা, তার থেকে আমরা ব্যয়গুলো বাদ দিছি। ব্যয়গুলো কি কি? এই যে দুইটা ব্যয় আছে, দুইটা ব্যয় বাদ দিছি। বাদ দেওয়ার পরে এই যে টাকাটা আসছে না, এটাই কিন্তু এখন নিট মুনাফা। এই যে নিট মুনাফা। এবার এই নিট মুনাফার উপরে 5% কমিশন ধরতে হবে। কয় পার্সেন্ট? 5%। তাই আমরা নর্মালি পার্সেন্ট করে ফেলছি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে পূর্ববর্তী কমিশন, পরবর্তী না, পূর্ব কমিশন। তাই আমি এটাকে নর্মালি কি করছি? পার্সেন্ট করছি। এই যে পার্সেন্ট করলে যেটা আসছে এটা। যদি পূর্বে কথাটা না থেকে পরবর্তী থাকতো, তাহলে এইটাকেই 5 দিয়ে গুণ দিতাম, 105 দিয়ে ভাগ করতাম। যদি 4% হইতো তাহলে কি করতাম জানো? এই যে 4 দিয়ে গুণ করতাম, 104 দিয়ে ভাগ করতাম। 3% হলে 3 দিয়ে গুণ, 103 দিয়ে ভাগ। কখন? পরবর্তী বললে। আর পূর্ববর্তী বললে নর্মালি পার্সেন্ট ক্যালকুলেশন করবা, নর্মালি পার্সেন্ট ক্যালকুলেশন করবা। এবার বলো বুঝতে পারছো কিনা? যে আরেকবার বলছো আমি তো বুঝাই দিলাম, এখন বলো বুঝতে পারছো কিনা? এই যে এই আয়টা লিখছি, এই আয় থেকে কমিশন বাহির করার আগ পর্যন্ত যে ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলো বিয়োগ করছি। বিয়োগ করার পর যেই টাকাটা আসছে তার উপরে 5% ক্যালকুলেশন করছি। এবার যারা আরেকবার বুঝাই দেওয়ার জন্য বলছো, তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। যারা আরেকবার বুঝাই দেওয়ার কথা বলছো, আমি তো বুঝাই দিলাম, এখন তোমরা বলো বুঝতে পারছো কিনা। বলো স্যার এবারও যদি সমস্যা থাকে বলো, আমি আবার বুঝাবো। এবার আমরা বন্টনযোগ্য মুনাফা বাইর করব কিভাবে? এই যে 1,96,000 টাকা থেকে এবার এই সবগুলো ব্যয় বাদ দিব। 36,250 মাইনাস 30,000 মাইনাস 6,488 বাদ দিলে আসবে 1,23,262 টাকা। 1,23,262 টাকা। এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। মিসকাত আরিয়ান, ভাই তুমি যদি লেট করে আসা প্রশ্ন করো তাহলে হবে? মনে করো আমি একটা জিনিস বুঝে চলে গেছি, তাহলে লেট করলে হবে? এবার এই টাকাটা তাদের মধ্যে আমরা বন্টন করে দিব। সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। এখন যে প্রশ্ন করছে আমি কিন্তু রাগ করি নাই। কেন? আমি বুঝানোর পরে পরে কোশ্চেনটা করছি। কিন্তু তুমি কোশ্চেন করো কখন? একটা থেকে আরেকটা টপিকে যখন তলে যাই তখন। টপিকে থাকা অবস্থায় কমেন্ট করতে হবে। এবার দেখো মুনাফার অংশটা যে বন্টন করব, এই জায়গায় কিছু বলছে। ফরিদ এবং ফারুক দুইজন অংশীদার, তারা একটি অংশীদারি ব্যবসা শুরু করেন, চুক্তি অনুযায়ী এত টাকা। কোথাও কিন্তু মুনাফা বন্টনের পরিমাণটা কিভাবে বলছে বলে নাই। তাহলে দেখো চুক্তি অনুযায়ী যদি চুক্তিতে যদি মুনাফা বন্টনের বিষয়ে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা কিভাবে বন্টন করব? সমানুপাতে। সমানুপাত। সমানুপাত মানে কি? সবাইকে সমানভাবে মুনাফা দিতে হবে। সবাইকে সমানভাবে মুনাফা দিতে হবে। সবাইকে কি দিতে হবে? সমানভাবে মুনাফা দিতে হবে। তাহলে এই যে দেখো জিনিসটা হচ্ছে, এই যে টাকাটা আসছে, জাস্ট এইটাকে 2 দিয়ে ভাগ করে ফেলো। যেহেতু তারা দুইজন, 2 দিয়ে ভাগ করে ফেলো। তাহলে 61,631, 61,631, 61,631। এটাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। যেহেতু বলা নাই যে অনুপাত অনুসারে নাকি মূলধন অনুসারে, দুইটার কোনোটাই বলা নাই, তাহলে আমরা সমানুপাতে ভাগ করে দিব। কি অনুপাতে? সমানুপাতে। মুনাফার অংশ বন্টন করে, মুনাফার অংশ বন্টন করার পদ্ধতি 3টা। বলো কমেন্ট করে কয়টা? 3টা। একটা হচ্ছে অনুপাত অনুযায়ী, 2 মূলধন অনুপাত, যে যত টাকা মূলধন দিবে ওই মূলধন অনুপাতে বন্টন করতে বলবে। 3 সমানুপাত। এই যে মুনাফার অংশ বন্টন করার পদ্ধতি কয়টা? 3টা। মুনাফার অংশ বন্টন করার পদ্ধতি কয়টা? 3টা। একটু লাইট দিয়ে দিবা। মুনাফার অংশ বন্টন করার পদ্ধতি কয়টা? 3টা। একটা হচ্ছে অনুপাত, মূলধন অনুপাত, সমানুপাত। এবার আসো গ নাম্বারটা কি বলছে দেখো।
গ নম্বরটা বলছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। এবার আসো, এই চলতি হিসাব প্রস্তুত করতে বললে কি কি করতে হবে? খুবই সহজ, তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করো তাইলে হবে। আসো আমি চলতি হিসাবটা দেখাই দিই। পড়াশোনার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের পড়াশোনার কি অবস্থা? এই জায়গায় 25-এর শিক্ষার্থী কারা কারা আছেন আর 26-এর শিক্ষার্থী কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন, আমি ঘরটা আঁকতে আঁকতে। হ্যাঁ, প্রথমে তারিখ, তারপরে বিবরণ, দুইটা টাকার গড় দিব যেহেতু কর্মী দুইজন। আবার তারিখ, বিবরণ। আচ্ছা গড়টা আর একটু সুন্দর করে করি। তারিখ, বিবরণ, টাকার গড় দিব দুইটা যেহেতু কর্মী দুজন। তারিখ, বিবরণ, দুইটা টাকা লিখবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা লিখে নিব তারিখ, তারপরে লিখব বিবরণ, তারপরে আমরা লিখব ফরিদ, ফারুক, তারিখ, বিবরণ, ফরিদ, ফারুক। এবার আসো, যেহেতু এটা অংশীদারদের যেহেতু এটা অংশীদারদের চলতি হিসাব, একটু ভালোভাবে খেয়াল করো, যেহেতু এটা অংশীদারদের চলতি হিসাব, তাই আমরা চলতি হিসাবের যদি কোনো উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে আগে শুরু করব। এবার এই অঙ্কে চলতি হিসাবের কোনো টাকা প্রশ্নে দেওয়া নাই। মাঝে মধ্যে দেখবা চলতি হিসাবের কিছু টাকা প্রশ্নে দেওয়া থাকে, যে চলতি হিসাবের অমুকের ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স এরকম দেওয়া থাকতে পারে, কিন্তু দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই তাই চলতি হিসাবের টাকা লেখার কোনো দরকার নাই। ওকে ফাইন। এবার আসো, কিন্তু মূলধনের টাকাটা লিখবো কিনা? না, চলতি হিসাবে করার সময় আমরা অংশীদারদের যে প্রারম্ভিক মূলধনটা আছে ওই প্রারম্ভিক মূলধনটা আমরা কিন্তু এই জায়গায় লিখবো না। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের কাজ বাদ, প্রারম্ভিক মূলধন লিখবো না। লিখবো কি? উত্তোলনটা। যে অংশীদার যত টাকা উত্তোলন করছে ওই উত্তোলনের টাকাটা আমরা ডেবিট পাশে লিখব। চলতি হিসাব করার সময় প্রারম্ভিক মূলধনের টাকাটা আসবে না। বলো, চলতি হিসাব করার সময় প্রারম্ভিক মূলধনের টাকাটা কি লিখবো আমরা? বলো তো, লিখবো চলতি হিসাবের টাকাটা? চলতি হিসাবের অঙ্ক করার সময় প্রারম্ভিক মূলধনের টাকাটা কি লিখবা? একটু কমেন্ট করে বলো। এই যে দেখো, এই যে প্রারম্ভিক মূলধনটা আছে না এই জায়গায়, এই প্রারম্ভিক মূলধনটা আমরা লিখবো না চলতি হিসাব করার সময়। এবার দেখো প্রত্যেক অংশীদার এই যে দেখো বাৎসরিক এই যে 15,000 18,000 টাকা উত্তোলন করছে, তাহলে 15,000 এবং 18,000 এটা বাৎসরিক আছে, এটাকে আবার 12 দিয়ে তুমি গুণ করতে যাইও না। দেখছো, উত্তোলনের টাকাটা আমরা লিখে ফেললাম। এই যে উত্তোলনের টাকাটা আমরা লিখছি এই জায়গায় কিন্তু আমরা বাৎসরিক টাকাটাই লিখছি। বলে স্যার আগের অঙ্কে তো আপনি যেটা দেওয়া ছিল সেটাকে 12 দিয়ে গুণ দিছেন, এটাকে কেন দেয়নি? এটাকে না দেওয়ার কারণটা হচ্ছে এটা তো বাৎসরিকে দেওয়াই আছে, তাই আমি আর 12 দিয়ে গুণ দিব না। যদি মাসিক দেওয়া থাকতো তাহলে আমি 12 দিয়ে গুণ দিয়ে বাৎসরিকে কনভার্ট করতাম, তারপরে লিখতাম। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে তুমি যে কষ্ট করে এই লাভ লোকসান বন্টন হিসাবটা করছো, এই লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকের আইটেমগুলোকে ক্রেডিট দিকে লিখে দিবা। লেখার সময় তুমি এই জায়গায় লিখবা 31শে ডিসেম্বর, আর এই জায়গায় লিখে নিবা
লাভ লোকসান বন্টন হিসাব। প্রথমে আসবে মূলধনের সুদ 20,000, 16,250। তারপরে আসবে বেতন 18,000, আসবে 12,000। তারপরে আসবে কমিশন, জাস্ট দেখে দেখে বসাবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, দেখে দেখে বসাবা। কমিশনটা কার? এই যে ফারুকের 6,488, 6,488। তারপরে লিখবা মুনাফার অংশ, $61,000। দেখানো মুনাফা কত? 61,631। শেষ। এবার এই লাভ লোকসান বন্টনের ক্রেডিট দিকে কিন্তু কোনো আইটেম নাই যে আমি এটাকে ডেবিট পাশে বসাবো, যেহেতু নাই আর বসানোরও কোনো কিছু নেই। এবার যোগ বিয়োগের পালা। আসো এবার যোগ বিয়োগ করো, এবার যোগ বিয়োগ করো। প্রথমে 20,000, 18,000, তারপরে 61,631। তাহলে আসবে কত? 99,631। তাহলে আমরা এই জায়গায় লিখব 99,631। এই টাকা থেকে এটা বিয়োগ করব, তাহলে আসবে 84,631 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আমাকে একটু জানাও, বুঝতে পারছো? এবার সেম ভাবে এটা যোগ করো, 16,250 যোগ 12,000 যোগ 6,488 যোগ 61,631, তাহলে 96,369। 96,369। এটা থেকে বাদ দিব আমি কত? 18,000। তাহলে 78,369। এই জায়গায় হেডলাইন লিখছি তো, এই যে লাভ লোকসান বন্টন হিসাব, আর এই জায়গায় তো কোনো হেডলাইন আসবে না। আচ্ছা, এবার এই টাকাটা যেহেতু শর্ট পড়ছে, তাহলে অবশ্যই এটার আগে আমরা কি লিখব? ব্যালেন্স সিডি। আর অবশ্যই এটা লাস্টের তারিখ হবে এই জায়গায়। এটা পরবর্তী মাসের, পরবর্তী বছরের জানুয়ারির 1 তারিখ, তার নাম হবে ব্যালেন্স বিডি। হ্যাঁ, 84,631, 78,369। এবার বলো বুঝতে পারছো কিনা? ভাই আমার মনে হয় তোমরা কথা বলতে হবে, আমার মনে হয় যে তোমাদের কথা বলা উচিত। এখন বলো এটা বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। আবারও বলতেছি, একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা প্লিজ। গতে গতে বলে দিবে চলতি হিসাব নাকি মূলধন হিসাব। হ্যাঁ ভাই, চলতি হিসাব করবা না মূলধন হিসাব করবে, এটা তো গতে বলা থাকবে। শোনো, দ্বিতীয় পত্রে খ বিভাগের জন্য এই অধ্যায়গুলো তুমি করতে পারো। এই যে এই 3টা স্লট অথবা এই 3টা স্লট, এই 3টা স্লট করলে তুমি খ বিভাগে অনায়াসে হেসিকেলে 5টা সৃজনশীলের উত্তর দিতে পারবা 100%। এতে কোনো সন্দেহ নেই। এবার যার যেটা, আর যদি পাস করতে চাও, শুধু পাস, যদি পাস করতে চাও এই 2টা অধ্যায় করলেও চলবে। এই 2টা অধ্যায় করলেও পাস করতে পারবা, এই 2টা অধ্যায় করলেও পাস করতে পারবা,
এই দুইটা করলেও পাস করতে পারবা, এই দুইটা করলেও পাস করতে পারবা। হ্যাঁ, উত্তোলন সবার আগে হবে, উত্তোলন সবার আগে হবে, উত্তোলন সবার আগে হবে। একদম যাদের পাস মার্ক দরকার। আর এই যে ক বিভাগ পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী দুইটা আসবে, দুইটার উত্তর করতে হবে। হ্যাঁ, আর এই আর্থিক বিবরণী কিন্তু প্রথম পত্র আর্থিক বিবরণীর সাথে মিল আছে, শুধু একটা পার্ট বেশি করা লাগবে। হ্যাঁ, এই মজুদ পণ্যের অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, তবে মাঝে মধ্যে দুইটা আসে, তবে একটাই আসে, দুইটা আসার সম্ভাবনা খুবই কম, তবে আসে। কিছু কিছু বোর্ডে আসে, কিছু কিছু বোর্ডে আসে। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কিনা। আপনারা যারা 25-এর শিক্ষার্থী আছেন ভাই, আপনারা যারা 25-এর শিক্ষার্থী আছেন, আপনারাই কিন্তু এডমিশন 25-26। তো আপনারা যেহেতু এডমিশন 25-26, আমাদের কোর্সের মূল্য 4,500 টাকা। তো এই 4,500 টাকা থেকে আমরা 1,000 টাকা ডিসকাউন্টে এখন আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি 3,500 টাকা। দেখেন, আগে থেকে যদি আপনি আমাদের এডমিশন কোর্সে জয়েন হন, তাহলে আপনি আমাদের কাছ থেকে সবগুলো বই পাবেন। এই জন্য বলবো আগে থেকে শুরু করে দেন। আর যারা আমাদের এই এডমিশন কোর্সটা এনরোল করবেন, আপনি আমাদের একাডেমিক কোর্সটা, আপনি আমাদের একাডেমিক যে কোর্সটা আছে, একাডেমিক যে কোর্সটা আছে বেসিক টু অ্যাডভান্স, হ্যাঁ বেসিক টু অ্যাডভান্স, ওই কোর্সের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আপনাকে আমরা একাডেমিকের যে সাপোর্টটা আছে সেটা আমরা দিয়ে দিব। যারা কোর্স এনরোল করতে চাচ্ছেন, এই যে আমাদের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন, আমি এরপরে আপনাদেরকে আরো কিছু বোর্ড কোশ্চেন সমাধান করাবো নিছিলাম। দেখেন, এই যে ঢাকা বোর্ড 23 আছে, ঋণ হিসাব প্রস্তুত করতে বলছে, ঋণের নামে একটা খতিয়ান তৈরি করবেন, তারপর লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। আর যাদের এই বেসিক অ্যাকাউন্টিং বইটা প্রয়োজন, আপনি চাইলে বেসিক অ্যাকাউন্টিং বইটা, যারা এখনো অর্ডার করেন না, দ্রুত অর্ডার করতে পারেন বেসিক অ্যাকাউন্টিং বইটা। হ্যাঁ, এডমিশন ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে আমাদের এডমিশনের একদমই তোমাদের পরীক্ষার পর থেকে। তার আগে আমরা তোমাদেরকে প্রি এডমিশনের কিছু ক্লাস দিব, প্রি এডমিশন। হ্যাঁ, প্রি এডমিশন রিলেটেড কিছু ক্লাস আমরা দিব। কেমন? ময়মনসিংহ বোর্ড 23 নিছি। ফাইনাল টাচ সাজেশন, যদি কোনো স্টুডেন্ট আমাদের ফাইনাল টাচ সাজেশন বইটা নিতে চাও, এটার মূল্য মাত্র 100 টাকা। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, আমাদের বেসিক অ্যাকাউন্টিং বইও ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। কেমন? এরপরে আমি এই অধ্যায়ের তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করানোর পরে, তারপরেই কিন্তু আমি তোমাদেরকে কি করাবো? এমসিকিউ করাবো। বলো, তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? আমাকে একটু জানাবা, তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? তোমরা কি আজকের ক্লাসটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? আমাকে একটু জানাবা, তোমরা কি আজকের ক্লাসটা। মূলধনের টাকার উপরে যেই অনুপাতটা ধরে কিভাবে, এই যে দেখো একজনে প্রশ্ন করছো, মনে করো মূলধনের উপরে সুদ ধার্য, মানে মূলধন অনুপাতে বন্টন করতে বলছে। তাহলে মনে করো মূলধন আছে 1 লক্ষ টাকা, কয়ের, আচ্ছা ক্ষয়ের দরও মনে করো আছে 80,000 টাকা, গয়ের দরও আছে 60,000 টাকা। এখন এই মূলধনটাকে আমরা অনুপাতে কিভাবে কনভার্ট করব? সাজাও, অনুপাতে সাজাও। সাজানোর পরে যতগুলো শূন্য কাটা যায় 4টা করে কেটে ফেলো, থাকে কত? 10, 8, 6। এবার এই 3টার ভিতরে এমন একটা সংখ্যা কমন আছে যেটাতে ভাগ করা যাবে 2 দিয়ে। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3। তাহলে দেখো, এই যে মূলধন থেকে আমরা কি বাইর করে নিলাম? অনুপাত বাইর করে নিলাম। এটাই হচ্ছে মূলধন অনুপাত, অর্থাৎ তাদের মূলধন থেকে তুমি একটা অনুপাত বাইর করে নিবা।
তাদের মূলধন থেকে তুমি একটা কি বাইর করে নিবা, অনুপাত বাইর করে নিবা। বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 26-এর কোর্স আছে তো, এইচএসসি 26। ভয় কেন পাচ্ছ? তোমাদেরও তো একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স চলমান আছে। বেসিক টু প্রত্যেকটা অধ্যায় ফুল সিলেবাস করানো হচ্ছে। এই জায়গায় একদম ফুল সিলেবাস আমরা আলোচনা করছি। 26-এর কোর্স ফি এই যে 1999 টাকা, 1999 টাকা, সাথে একটা বই আছে বেসিক অ্যাকাউন্টিং। 1999 টাকা, সাথে একটা বেসিক অ্যাকাউন্টিং এর বই ফ্রি আছে। কেমন? যে প্রশ্ন করছিলা যে মূলধন দেওয়া থাকলে ওই মূলধন অনুপাতে যদি আমরা ভাগ করে টাকাটা কিভাবে ভাগ করব, বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো? তো আজকে আর তোমাদেরকে বিরক্ত করব না, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমরাই সিদ্ধান্ত নিবা আমি কি আরো সৃজনশীল প্রশ্ন করাবো নাকি এমসিকিউ করাবো। ঠিক আছে, এটার সিদ্ধান্ত তোমরাই নিবা। আর তোমরা যে কোনো বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করবা। তো ভালো থাকো। ও, বেসিক অ্যাকাউন্টিং বইয়ের দামটা বলি নাই না, 420 টাকা। বেসিক অ্যাকাউন্টিং বইটার দাম 420 টাকা। যদি অর্ডার করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করলেই হবে। কেমন? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।